আমি আবার তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলতেছি। সাপোর্ট ভেক্টর মেশিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে সাপোর্ট ভেক্টর মেশিনের মূল কাজ হচ্ছে মার্জিনকে ম্যাক্সিমাইজ করে একটা ডিসিশন বাউন্ডারি ড্র করা, যেটা আমাদের অন্য কোনো ক্লাসিফায়ারের ক্ষেত্রে নাই। এবং এই মার্জিনটা ড্র করার জন্য যে গিভেন যে ডাটা পয়েন্ট থাকে, এই ডাটা পয়েন্টের ভিতরে কিছু পয়েন্টকে সে সাপোর্ট ভেক্টর হিসেবে চিন্তা করে। কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আবারও বলতেছি যে সাপোর্ট ভেক্টর মেশিন আসলে যে গিভেন ডাটা পয়েন্ট থাকে, এই ডাটা পয়েন্টের ভিতরে কিছু পয়েন্টকে সে সাপোর্ট ভেক্টর হিসেবে চিন্তা করে। ওই ডাটা পয়েন্টগুলোর উপর বেসিস করে সে একটা মার্জিন ড্র করে। এই মার্জিনটা এমন মার্জিন ড্র করে যার উইথ, যার প্রস্থ হচ্ছে ম্যাক্সিমাম হয়, এবং এই মার্জিনের মাঝখান দিয়ে একদম মিডল বরাবর সে একটা ডিসিশন বাউন্ডারি ড্র করে। তাহলে নেক্সট প্রশ্ন আসতে পারে যে এই সাপোর্ট ভেক্টরগুলিকে সে কিভাবে চুজ করে। এই সাপোর্ট ভেক্টরগুলিকে সে চুজ করে এই ডাটা পয়েন্টগুলিকে দেখে, সাপোর্ট ভেক্টর মেশিন প্রথমে দেখে যে এই ডাটাগুলির জন্য ডিসিশন বাউন্ডারি ড্র করতে গেলে কোন কোন পয়েন্টগুলি আসলে ডিসিশন বাউন্ডারির খুব কাছাকাছি আইসে পড়তে পারে, কোন পয়েন্টগুলি ডিসিশন বাউন্ডারির কাছাকাছি পয়েন্ট। যেই পয়েন্টগুলি ডিসিশন বাউন্ডারির কাছাকাছি পয়েন্ট, ওই পয়েন্টগুলিকে সে সাপোর্ট ভেক্টরের জন্য কনসিডার করে। কারো কোনো প্রশ্ন আছে এই সাপোর্ট ভেক্টর সম্পর্কে, মার্জিন সম্পর্কে? না স্যার, বুঝতে পেরেছি। খুব সুন্দরভাবে কিন্তু এখানে লেখা আছে, দেখছো? সাপোর্ট ভেক্টরস আর দোজ ডেটা পয়েন্টস দ্যাট দ্য মার্জিন পুশেস আপ এগেইনস্ট। মার্জিনটা বাড়াইলে কিন্তু এই ডাটা পয়েন্টগুলি সাপোর্ট ভেক্টরের ভিতরে, মানে এই ডাটা পয়েন্টগুলি কিন্তু মার্জিনের ভিতরে চলে আসতো, তাই না? জি স্যার। যেই ডাটা পয়েন্টগুলি মার্জিনটাকে বাড়ালে, যেই ডাটা পয়েন্টগুলি মার্জিনের ভিতরে চলে আসতে পারে, সেই পয়েন্টগুলি হচ্ছে সাপোর্ট ভেক্টর। আর এই ডাটা পয়েন্টগুলিকে আমরা সাপোর্ট ভেক্টর বলতেছি এই কারণে তার দুইটা ভ্যালু আছে। আমরা জানি ভেক্টর মানে যার মান এবং দিক আছে, মানের একটা ভ্যালু, দিকের একটা ভ্যালু। তো সেই জন্য আমি একটা ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে কোনো মাল্টি ভ্যালুড ফাংশনই হচ্ছে একটা ভেক্টর। কোনো একটা ফাংশনের যদি একের অধিক ভ্যালু থাকে, তাহলে সেটা একটা ভেক্টর হবে। কথা ক্লিয়ার? জি স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ প্লিজ ভাই বলো। স্যার আমরা তার আগেও যেমন আমরা যে স্যালমন ফিশ নিয়ে যখন কাজ করতেছিলাম, তখন আমরা প্যাটার্ন গুলো যখন একটার ভিতর একটা, যেমন এখানে স্যার ব্ল্যাক ডটেড এবং হোয়াইট ডটেড তো মোটামুটি একটা ডিস্টেন্সে আছে, এজন্য আমরা হচ্ছে ম্যাক্সিমাম মার্জিন ড্র করে এখানে আমরা সাপোর্ট ভেক্টর ডিফাইন করছি। কিন্তু স্যার যদি আমাদের ওই রকম থাকে, যেমন হোয়াইট ডটেড আর ব্ল্যাক ডটেড যদি মিক্সড থাকতো স্যার, তখন কি আমরা স্ট্রেট লাইন করে করতাম, নাকি তখন আমরা মানে ওই রকম ভাবে করতে পারতাম? এইটা আমি তোমার বলতেছি, তোমার প্রশ্নটা ভেরি গুড। এইটা আমি বলছি যে যদি এরকম হয় যে আমার ব্ল্যাক ডটের ভিতরে কিছু হোয়াইট ডট আছে, তাই না? জি স্যার। হ্যাঁ, সেই ক্ষেত্রে তুমি এরকম লিনিয়ার ডিসিশন বাউন্ডারি দিয়ে সবগুলি ডাটা পয়েন্টকে কারেক্টলি ক্লাসিফাই করতে পারবো না। বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমি তোমাদেরকে একটা ডকুমেন্ট, খুব সুন্দর একটা ডকুমেন্ট আমি নিজে লিখেছি, এই ডকুমেন্টটা তোমাদের কাছে একটু শেয়ার করতেছি। এইটাকে বন্ধ রেখে আমি 1 মিনিট একটু ওপেন করব।
একটা ডক ফাইল দেখা যাচ্ছে? জি স্যার। জি জি স্যার। স্যার। এখানে আমি বলতেছি, একটু শোনো। Roughly speaking, for a given learning task with a given finite amount of training data. ট্রেনিং ডাটা মানে যেই ডাটাগুলি দিয়ে আমরা আসলে ক্লাসিফায়ারটা তৈরি করব সেই ডাটাটাকে বলি ট্রেনিং ডাটা, আর যেই ডাটাটা দিয়ে আমি পরে ক্লাসিফায়ারটাকে টেস্ট করব সেটা হচ্ছে টেস্টিং ডাটা। The best generalization performance will be achieved if the right balance is struck between the accuracy attained on that particular training data set and the capacity of the machine, that is the ability of the machine to learn any training set without error. এইখানে আমরা আসলে এই জিনিসটাকে একটু মানে সুন্দর এক্সপ্লেনেশন এখানে দিয়েছি। A machine with too much capacity is like a botanist with photographic memory. আমরা বলতেছি যে একটা লার্নিং মেশিন যার ক্যাপাসিটি অনেক ভালো থাকবে, যে নাকি সবগুলি ট্রেনিং ডাটাকে কারেক্টলি ক্লাসিফাই করবে, সে হচ্ছে এমন একজন বোটানিস্ট। বোটানিস্ট বোঝো তো? জি স্যার। একজন বোটানিস্ট যার ফটোগ্রাফিক মেমোরি আছে। ফটোগ্রাফিক মেমোরি মানে হচ্ছে যে কোনো ছবি তাকে দেখাইলে সে ছবির ইনস এন্ড আউট সব মনে রাখতে পারে। বুঝতে পারছো কথা? জি স্যার। এখন এইরকম একজন বোটানিস্টের কাছে তুমি একটা ছোট আম গাছ নিয়ে আসলা, সে আমের পাতাগুলি গনে টনে দেখলো, গাছের সাইজ সে দেখলো, সে মনে রেখেছে এই গাছটা দেখতে কিরকম আর তার ভিতরে পাতা ডালপালা কিরকম আছে, এটা মনে রেখেছে সে পরিপূর্ণভাবে। এবার তার কাছে যদি একটা বড় আম গাছ আনো, যেই গাছের ডালপালাগুলি অনেক মোটা মোটা, অনেক বেশি পাতা, তখন কিন্তু সে বলবে এইটা হচ্ছে আম গাছ না। কারণ সে দেখবে যে আগের যে ডাল দেখেছিল, আম গাছের যে ব্রাঞ্চ দেখেছিল, এই ব্রাঞ্চের সাথে এই ব্রাঞ্চটা অনেক বেশি মোটা, ওই গাছের অনেক বেশি পাতা ছিল, এই গাছের পাতা অনেক কম, সুতরাং এইটা আম গাছ না। আমি ভাই একটু 5 মিনিটের জন্য একটু লিভ নিচ্ছি, 5 মিনিট পরে তোমাদেরকে এটা একটু এক্সপ্লেইন করতেছি। হ্যাঁ, জাস্ট অনলি 5 মিনিট। ওকে স্যার। তোমরা বাই দিস টাইম এই লেখাটা একটু পড়ে দেখো। হ্যাঁ, আমি এই লেখাটাকে হাইলাইট করে গেলাম, এইটা একটু পড়ে দেখো। স্যার রেকর্ডিংটাকে করে দেন, মিনিমাইজ। স্যার লেখাটা কি স্যার একটু বড় করা যায় স্যার? হ্যাঁ, বড় করা যাবে। এবার একটু বড় হয়েছে না? বড় হয়েছে এবার? জি স্যার। জি স্যার, চলবে। ওকে।
সবাই কি পড়ছো এটা? জি স্যার। জি স্যার। এখানে আমরা বলছি যে যদি কারো এরকম ফটোগ্রাফিক মেমোরি থাকে যে নাকি গাছের পাতা না কয়টা পাতা আছে কয়টা ব্রাঞ্চ আছে এগুলি দেখে গাছকে আইডেন্টিফাই করে, তার কাছে আসলে ভিন্ন আঙ্গিকের একটা গাছ দিলে সে এটাকে আসলে ট্রি হিসাবে হয়তো বলবে না। আরেকজন আছে ধরো, যেটা আমরা বলেছি যে ওই বোটানিস্টের একজনকে তো আর দুইটা ক্যাপাসিটি তুমি বলতে পারবে না। বোটানিস্টের ক্যাপাসিটি ছিল তার ফটোগ্রাফিক মেমোরি, আর বোটানিস্টের যে ভাই আছে সে খুব লেজি। গাছ যেহেতু সাধারণত গাছের পাতা টাতা যেহেতু গ্রিন হয়, তো সে যেহেতু লেজি সে আসলে অন্য কিছু আর দেখে নাই, সে শুধু দেখছে যে গাছের গ্রিন লিভস। এখন যে কোনো কিছু গ্রিন যদি তাকে দেখানো হয় সে বলে এটা হচ্ছে একটা ট্রি। কথা আমি বুঝাতে পারলাম? জি স্যার। তার মানে হচ্ছে আমরা আসলে যেই ডাটাগুলি দিয়ে লার্নিং মেশিন তৈরি করতেছি, যে একজন একটু যেটা প্রশ্ন করছিলাম যে আমার মানে যেটা আমরা একটু আগে দেখিয়েছিলাম যে যেমন আমরা একটু আগে দেখেছিলাম যে আমাদের কিছু মানে ব্ল্যাক ডট আছে আর কিছু আছে আমাদের মানে হোয়াইট ডট। তো এখন ধরো 100টা ব্ল্যাক ডটের ভিতরে 2টা হোয়াইট ডট পড়ে গেছে, 2টা হোয়াইট ডট আছে। এইটার মানে আমরা আসলে যেটা ধরবো যে এইটার মানে হচ্ছে যে এই ডাটাটা আসলে নয়জি, হোয়াইট ডট গুলি আসলে এখানে থাকার কথা না। কি বলছি কথা বুঝতে পারছো? আমার জি স্যার। কার্সরটা কি দেখা যাচ্ছে? কার্সরটা যে জায়গায় আছে দেখা যাচ্ছে? জি স্যার। এইখানে যদি একটা হোয়াইট ডট থাকতো, এইটা ডেফিনেটলি এইটা একটা নয়জি ডাটা পয়েন্ট হইতো, কারণ এইখানে কোনোভাবে হোয়াইট ডট আসার কথা না। কারণ সবগুলি হোয়াইট ডট যদি আমরা দেখি ডান দিকে আছে, একটা হোয়াইট ডট শুধুমাত্র একটা হোয়াইট ডট বাম দিকে আছে। এখন এই হোয়াইট ডটটাকে কারেক্টলি ক্লাসিফাই করার জন্য তোমার দেখটা যে একটা খুব কি বলবো আর কি জিগজ্যাগ একটা ডিসিশন বাউন্ডারি তৈরি করতে হইতো, তাই না? যেটা আমরা প্রথম দিকে ওই স্যামন এবং সিবাসের সময় দেখিয়েছিলাম, মনে পড়ে? জি স্যার। যেরকম জিগজ্যাগ ডিসিশন বাউন্ডারি আসলে যেরকম জিগজ্যাগ ডিসিশন বাউন্ডারি আসলে আমরা কোনো ম্যাথমেটিক্যাল তার রিপ্রেজেন্টেশনটা কঠিন হবে, তাকে আসলে অ্যাচিভ করাও কঠিন হবে। এবং আমাদের অবজেক্টিভ হচ্ছে আসলে আননোন ডাটাকে ক্লাসিফাই করা। তো এই জন্য একটা লার্নিং মেশিন যখন আসলে তৈরি করা হয়, লার্নিং মেশিনটা বেসিক্যালি আসলে যেটা করে, সে লার্নিং মেশিনটা হচ্ছে সে জেনারেল ফিচারটাকে ক্যাপচার করার চেষ্টা করে। লার্নিং মেশিনটা আসলে জেনারেল ফিচারটাকে ক্যাপচার করার চেষ্টা করে। আমাদের এই এছাড়া সে কোনো স্পেসিফিক ফিচারকে আসলে সে ক্যাপচার যদি করে তাহলে সে ওই বোটানিস্টের মতো ফটোগ্রাফিক মেমোরি হবে। আর যদি জেনারেল ফিচারের অনেক কিছু ক্যাপচার না করে, লাইক দ্য ব্রাদার অফ দ্য বোটানিস্ট হু জাস্ট অনলি লুকস এট দ্য কালার অফ দ্য লিভস, দ্যাট মিনস দ্য গ্রিন, তাহলে সে হচ্ছে আসলে আন্ডার ক্যাপাসিটির একটা মেশিন হবে। বোটানিস্টের মতো হলে সে ওভার ক্যাপাসিটি হবে, ওভার ক্যাপাসিটি হলেও সে ভুল করবে, আন্ডার ক্যাপাসিটি হলেও সে ভুল করবে। তো সাপোর্ট ভেক্টর মেশিনের আসলে বেসিক কনসেপ্টটা হচ্ছে এই কারণে যে সে মার্জিনটাকে আইডেন্টিফাই করে এই মার্জিনের মাঝামাঝি দিয়ে, তার মানে আন্ডার ক্যাপাসিটি এবং ওভার ক্যাপাসিটির মাঝখান দিয়ে সে একটা মেশিনকে তৈরি করার চেষ্টা করে। আমার মনে হয় এই ফিগার, এই এক্সপ্লেনেশন এবং এই ডক ফাইল এইটাকে আসলে একটু গুরুত্ব সহকারে অনুধাবন করলে তুমি সাপোর্ট ভেক্টর মেশিনের যে বেসিক যে প্রিন্সিপাল আছে এইটাকে তোমরা বুঝতে পারবা। এবং আজকে লেকচার শোনার পরে তুমি চিন্তা করলা যে আমি এই লেকচার টেকচার আর দেখবো না,
আমি এটা কিছু করব না, স্যারের এই লেকচারই কাফি, আমি এইটা দিয়ে আসলে সবকিছু বুঝে গেছি আর কি। তাহলে আসলে সমস্যা যে তুমি আমার ভাইভাতে গিয়ে অ্যান্সার দিতে পারবে না। কথা আমি ক্লিয়ার করতে পারলাম? জি স্যার। এখন তোমাদের এখানে মানে উইথ ডিউ রেসপেক্ট আর কি, দেখো আমাদের এখানে মানে আমাদের সীমাবদ্ধতার কিছু জায়গা আছে, ধরো অনেক জায়গাতে অনেকে আছে ধরো মানে হয়তো ওই সময় ইন্টারনেটে কানেক্টিভিটি সে পায় না, কিন্তু একজন স্টুডেন্ট আছে যে 18টা ক্লাসের ভিতরে 18টা ক্লাসই সে কানেক্টিভিটি পায় না। তো এইটা কি জাস্টিফাই করা যাবে? না স্যার। আচ্ছা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ধরো কথার কথা বলছি যে তুমি 10টা ক্লাস করলা, তুমি 3টা ক্লাস করতে পারলা না। তুমি হয়তো যদি বলো যে স্যার আমি ওই 3 দিন আমি আসলে কানেক্ট করতে পারি নাই, এইটা অ্যাকসেপ্টেবল যে হ্যাঁ তুমি অনেকদিন ক্লাস করছো। অনেকেই ক্লাসে আছে যারা পুরা সেমিস্টার ধরে অ্যাবসেন্ট, বা যখন আসছে আইসা সে 10 মিনিট থেকে চলে গেছে। এই ফেয়ারনেসটা তো আসলে আমরা এখন, তুমি যদি এই জায়গাতে অ্যাসিস্ট না করো, তোমরা যদি অ্যাসিস্ট না করো, এই ফেয়ারনেসটা কিন্তু আমরা আসলে অ্যাচিভ করতে পারবো না। আমরা যেটা করতে পারতাম যে পুরো বিশ্ববিদ্যালয়টা বন্ধ রাখা, সব একাডেমিক কার্যক্রম বন্ধ, ইউনিভার্সিটি যখন ধরো অনলাইন মানে যেটা আর কি ফিজিক্যাল ক্লাস যখন শুরু হবে তখন থেকে ক্লাস শুরু হবে। তো এইটার যেরকম ধরো কিছু প্লাস মাইনাস, মাইনাস দিকে এটার বহু আছে। একজন ছাত্রের ধরো গুরুত্বপূর্ণ সময়টা তার চলে যেত, এবং অনেক জায়গাতে পৃথিবীর সব জায়গাতে এখন অনলাইনে ক্লাস চলতেছে। তোমার সাথে যারা আছে যারা অন্য জায়গায় পড়তেছে তার ক্লাস চলতেছে, এরকম নানাবিধ ইস্যু আছে। এই জন্য আমি তোমাদেরকে বিনীত অনুরোধ করব, আমরা জানি না যে আমাদের সামনের সেমিস্টারও আসলে অনলাইনে নিতে হবে কিনা। তোমরা যদি এই জায়গাতে আসলে খুব উইলিংলি কোঅপারেট না করো, তাহলে এট দ্য এন্ড কিন্তু তোমার জন্য একটা ডার্ক সাইড হচ্ছে যে তুমি সাবজেক্টের পর সাবজেক্ট তোমার মানে অজানা অবস্থায়, আননোন অবস্থায় তুমি পার করে দিলা। কথা বোঝা গেছে? জি স্যার। জি স্যার। এইখানে আমরা সাপোর্ট ভেক্টর মেশিনের আমরা এই জায়গাটাতে তাহলে আমরা কয়েকটা পয়েন্ট তোমাদেরকে জাস্ট আমি ভাইবার আলোচনার জন্য তোমাদেরকে বলছি। একটা পয়েন্ট হচ্ছে যে সাপোর্ট ভেক্টর মেশিনের ভিতরে সাপোর্ট ভেক্টরটা কি, এইটা একটা পয়েন্ট আমাদের জিজ্ঞাসার ভিতরে থাকতে পারে। সাপোর্ট ভেক্টর মেশিন অন্যান্য ক্লাসিফায়ার থেকে কিভাবে তার ডিফারেন্স আছে, সেটা একটা পয়েন্ট থাকতে পারে। সাপোর্ট ভেক্টর মেশিন কিভাবে কাজ করে, এইটা আরেকটা পয়েন্ট থাকতে পারে। মার্জিনটা কি, এইটা একটা পয়েন্ট থাকতে পারে। ম্যাক্সিমাম মার্জিন হইলে কি সুবিধা, এইটা আরেকটা পয়েন্ট থাকতে পারে। সবাই কি লিখতে পারছো আমার প্রশ্নগুলি? স্যার আবার একটু বলবেন? হ্যাঁ, সাপোর্ট ভেক্টর মেশিনের সাপোর্ট ভেক্টরটা কি, এটা ছিল একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সাপোর্ট ভেক্টর মেশিন অন্যান্য ক্লাসিফায়ার থেকে কোন আসপেক্টে ডিফারেন্ট। তৃতীয় পয়েন্ট হচ্ছে মার্জিনটা কি, এবং মার্জিনটা ম্যাক্সিমাম হলে কি সুবিধা পাওয়া যায়, ম্যাক্সিমাম না হলে কি অসুবিধা হবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে সাপোর্ট ভেক্টর মেশিন কিভাবে কাজ করে।
সবাই লিখতে পারছো প্রশ্নগুলি? জি স্যার। জি স্যার। দেখো মার্জিনটা ম্যাক্সিমাম না হলে অসুবিধাটা কি হইতো, আমরা মার্জিনটা কিন্তু সাপোর্ট ভেক্টরের গা ঘেঁষে আঁকছি, তাই না? জি স্যার। এখন দেখো এই মার্জিনটা ম্যাক্সিমাম মানে মার্জিনের উইডথ যেটা আছে তার যে প্রস্থ আছে এই প্রস্থটা বড়, যতটা সম্ভব পারা যায় বড় করে আমরা এঁকেছি। তার মাঝখান দিয়ে যখন আমি ডিসিশন বাউন্ডারিটা আঁকছি, এখন দেখো ডিসিশন বাউন্ডারির বাইরে কিন্তু আমার ব্ল্যাক ডটগুলি এবং হোয়াইট ডটগুলি, কোনো একটা পয়েন্ট কিন্তু ডিসিশন বাউন্ডারির উপরে আসে না, আসছে? স্যার বাউন্ডারিতে ওঠে নাই স্যার, মার্জিনের কাছাকাছি আছে। তা এখন আমরা বলেছিলাম যে আমি যদি চিন্তা করি বাউন্ডারির এক পাশে থাকলে আমার ক্লাস 1 পজিটিভ 1, আর বাউন্ডারির এক পাশে থাকলে আমার নেগেটিভ 1 মানে ক্লাস 2। বাউন্ডারির উপরে যদি উঠা যেত তাহলে সে ক্লাস 1 এ পড়ছে না ক্লাস 2 তে পড়ছে এটা কিন্তু আমরা বলতে পারতাম না, বলতে পারতাম? না স্যার। এই জন্য আমরা বাউন্ডারির উপরে যাতে কেউ না পড়ে এবং সবাই যাতে মোটামুটি বাউন্ডারি থেকে সম দূরত্বে থাকে এই জিনিসটাকে আমরা একটু এনশিওর করার চেষ্টা করেছি বাই ম্যাক্সিমাইজিং দ্য মার্জিন। তো আমি প্রশ্নগুলি তোমাদেরকে বললাম, তোমরা একটু চিন্তা করবে। আমরা এই প্রশ্নগুলি যদি তোমাদের আলোচনার থাকে, তোমরা যদি এই লেকচারগুলি শুনে এবং এই ডকুমেন্টগুলি দেখে যদি তোমাদের কাছে মনে হয় যে আরো কোনো জায়গায় তোমাদের কনফিউশন আছে, সেইটা আমরা আলোচনা করতে পারবো। কথা বোঝা গেছে? জি স্যার। কিন্তু কন্টেন্ট না কন্টেন্ট না জেনে কোনো কিছু না পড়ে শুধুমাত্র অনলাইনে আমি সংযুক্ত থাকলাম এবং কপি করে অ্যাসাইনমেন্ট দিলাম এবং আমার সাবজেক্ট পার, এইটা কিন্তু ভাই আমি সরি টু সে আমার এখান থেকে এইটা কিন্তু আমি করতে পারবো না। আমি তুমি খাতায় পরীক্ষা হইলে যেটুকু তোমার শেখা দরকার ছিল আমি আমার মেকানিজম দিয়ে চেষ্টা করব, আমার দিক থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে তোমাকে ওই অ্যাসিস্ট্যান্স গুলি দেওয়া যাতে তুমি ওই জিনিসগুলো ক্লারিফাই করতে পারো। আমি প্রয়োজন হলে তোমাদের এক একটা টপিকের জন্য আবার তোমাদের সাথে আমি আলোচনায় আসতে পারি। আই ডোন্ট হ্যাভ এনি রিজার্ভেশন এন্ড এনি হাউ টু সে মানে এনি নেগেটিভ ফিলিং। আমার যদি এরকম হয় যে তোমরা বলো যে স্যার এই পয়েন্টে এই প্রশ্নগুলির এই উত্তরগুলি আমাদের কাছে ক্লিয়ার না স্যার, এগুলোকে আরেকবার ক্লিয়ার করে দেন। এখন তুমি যদি একদমই পড়াশোনা না করে করে আসতে চাও তাহলে তো সম্ভব হবে না আসলে। কথা ক্লিয়ার? জি স্যার। এখন তুমি প্যাটার্ন রিকগনিশনের কোর্স করে গেলে তোমাকে ভাইভা বোর্ডে জিজ্ঞেস করলে সাপোর্ট ভেক্টর মেশিন কি তুমি বলতেই পারলে না। তুমি মনে করলা যে এটা একটা ফিজিক্যাল মেশিন, আসলে তো এটা ফিজিক্যাল মেশিন না, এটা একটা সফটওয়্যার। বুঝতে পারছো না কথা কি বললাম? জি স্যার। জি স্যার। তুমি যখন দেখবে এটার নামের সাথে মেশিন, সত্যিকার অর্থে কিন্তু মেশিন বললে তোমার একটা হার্ডওয়্যারই মনে হবে, তাই নয় কি? নাম শুনে জি মনে স্যার। হ্যাঁ, সেই জন্য আমি তোমাদেরকে বলছি যে তুমি যদি ক্লাস না করো, অনুধাবন না করো, চিন্তা না করো, তাহলে তোমার এই জিনিসগুলি যখন তোমাকে ভাইভা বোর্ডে জিজ্ঞেস করবে, দেখো এটা ডার্ক সাইড হচ্ছে যেটা যেটা তোমরা আসলে অনুধাবন করো নাই। ধরো এই পর্যন্ত সে তুমি 6 সেমিস্টার করলা, 6 সেমিস্টারে তোমার রেজাল্ট খুব ভালো, সপ্তম সেমিস্টারেও তোমার রেজাল্ট ভালো, কিন্তু সপ্তম সেমিস্টারটা তুমি ঠিক মতো পড়ো নাই, অনলাইনের দোহাই দিয়ে অনলাইন বলে তুমি পার করে দিছো। এখন ভাইভা বোর্ডে যখন তোমার প্রশ্ন করবে, তুমি ওই জায়গায় প্রশ্নগুলি উত্তর দিতে না পারার কারণে তোমার সম্পর্কে কিন্তু একদম ইনস্ট্যান্টলি তোমার সম্পর্কে ভাইভা বোর্ডে যে সমস্ত এক্সামিনাররা থাকবেন ওনারা খারাপ ধারণা পোষণ করবেন। কি বলছি কথা বুঝতে পারছো? জি স্যার। এইটাতে কিন্তু তোমার ক্ষতি হইলো,
তুমি যে 6 সেমিস্টার পর্যন্ত ভালো করে বা 7 সেমিস্টার পর্যন্ত ভালোভাবে পড়ে তুমি অর্জন করছো, আর এখন ওই যে ইন্টারনেট নাই স্যার, লাইন পাইতেছি না স্যার, আমার ডাটা প্যাক নাই স্যার, এরকম অসংখ্য রকমের তোমার পয়েন্টগুলি ইনভ্যালিড, আমি সেটা বলছি না, কিন্তু আমি বলছি যে সেই পয়েন্টগুলি ওভারকাম করার মতো যথেষ্ট সুযোগ কিন্তু আমরা ক্রিয়েট করছি। আমরা আমাদের পুরো লেকচার ম্যাটেরিয়ালগুলি তোমাকে অনলাইনে দিয়ে দিছি, আমাদের ভিডিওগুলি তোমাদের অনলাইনে আছে, আমরা এক্সট্রা ক্লাসের জন্য তোমাদেরকে প্রিপেয়ার প্রস্তাব করছি। তুমি চাইলে আমি আবার তোমাকে বলতে পারি, তুমি সেই জায়গায় যদি সেই জায়গাতে তুমি এক্সপ্লোর না করে তুমি শুধু মানে ইন্টারনেট ডাটা প্যাক এবং এই জাতীয় জিনিসগুলি দিয়ে তুমি চিন্তা করলে যে ঠিক আছে স্যারকে কোনো রকম বুঝাই টুঝায় এটা করলাম আর কি, তাহলে এটা কিন্তু তোমার ক্ষতি হইলো, তোমার 7 সেমিস্টারের অর্জন কিন্তু নাই। তুমি ভাইবা বোর্ডে যখন সাপোর্ট ভেক্টর মেশিন বললে তুমি বলবো যে এটা একটা হার্ডওয়্যার, এটা মার্কেট থেকে কিনতে হয়, যদি তোমার এরকম ধারণা তোমার এক্সামিনাররা পায় তাহলে তোমাকে কিন্তু সে ফার্দার কোনো প্রশ্ন করবে না। তুমি আমাকে বলো, তুমি যদি কোনো ছাত্রের a প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র যদি সে বলতে না পারে, তাকে কি তুমি ক্যালকুলাস জিজ্ঞেস করতে চাইবা? কি বলো, তোমাদের কি ধারণা? না স্যার। না স্যার। একজন ছাত্র অঙ্কে অনার্স মাস্টার্স করে আসছে, সে অঙ্ক তোমার ভাইবা বোর্ডে সে ভাইবা দিতে আসছে, a প্লাস বি তার হোল স্কয়ারের কিছু জিনিসপত্র তারা দিলা, সে বললো যে স্যার আমি এটা ভুলে গেছি। তুমি ন্যাচারালি ইন্টারভিউ বোর্ডে যদি তুমি এরকম মেম্বার থাকো, তুমি ন্যাচারালি তাকে ম্যাথমেটিক্সের অন্য কঠিন জিনিস বা ভালো জিনিস তাকে জিজ্ঞেস করবা না। এই কারণে আমি তোমাদেরকে, যাদের আরেক সেমিস্টার ক্লাস আছে এবং আমাদের এখনো সামনের সেমিস্টারটা খুব হেক্টিক যাবে, আমরা 2টা এক্সট্রা ক্লাস নিব আর 2টা নর্মাল ক্লাস আছে, আমি তোমাদেরকে বিনীত অনুরোধ করব, কারণ এই সময়টা আমরা একটা স্পেশাল সিচুয়েশনের কারণে আমাদের অনেকগুলি জিনিস অ্যাডজাস্ট করতে হচ্ছে, লটস অফ থিং আমাদেরকে অ্যাডজাস্ট করতে হচ্ছে, অ্যাডজাস্ট করে কিন্তু আমাদের কাজ করতে হচ্ছে। তোমার এখন ধরো জ্বর হয়েছে, এখন জ্বরের সময় যদি তুমি চিন্তা করো যে আমি ছাতা টাতা কিছু মাথায় দিব না, আমি এমনি হাঁটবো, দেখি আমার গায়ে কিভাবে জ্বরের পানি পড়ে, তাহলে তো এটা বোকামি হবে। এখন স্পেশাল সিচুয়েশনের কারণে আমাদের অনেক জিনিস অ্যাডজাস্ট করতে হচ্ছে। আমরা সকালে ক্লাস নিচ্ছি, দুপুরে নিচ্ছি, বিকালে নিচ্ছি, আমরা এক্সট্রা ক্লাস নিচ্ছি, আমরা তোমাকে অ্যাসাইনমেন্ট দিচ্ছি। আগে হলে তো তোমাকে আমি ক্লাসে হাতে হাতে পরীক্ষা দিতাম। আমার তো মনে হয় না যে আমি গ্রিন বিশ্ববিদ্যালয়ে এই 6 বছর ধরে, প্রায় 6 বছর হয়েছে আছি, আমার সাথে যারা ক্লাস করছে কেউ বলতে পারবে না যে আমি ক্লাস টেস্ট নেওয়া ছাড়া কোনো অ্যাসাইনমেন্ট দিয়ে ক্লাস টেস্ট কভার করছি, একটা পরীক্ষাও না। এবং যারা রুস্মিতা আছে, রুস্মিতা আমি ক্লাস টেস্টে 2 সেট 3 সেট প্রশ্ন করে ক্লাস টেস্ট পরীক্ষা নিই। জি স্যার, এবং খুব দূরত্ব মেইনটেইন করতেন স্যার, যাতে কেউ কাউকে কপি করতে না পারে। সুতরাং আমি কিন্তু, তুমি অ্যাসাইনমেন্টে, আমি ওই জন্য আমি বললাম যে আমি তোমাকে তো অ্যাসাইনমেন্টে সুযোগ দিচ্ছি, তোমাকে প্রশ্ন দিয়ে দিতেছি, তুমি এক্সারসাইজ করার সুযোগ পাচ্ছ, তুমি আমার সাথে আলোচনা করারও সুযোগ পাচ্ছ, আমি তোমাকে আলোচনা করারও অ্যাভিনিউ দিচ্ছি। এখন তুমি না পড়ে এটা পার করতে চাইবে, এটা তো আমি অ্যাকসেপ্ট করবো না। আমার মনে হয় আজকে আমরা এই পর্যন্ত থাকলো, আমরা ওই যে একটু ইয়াগুলি দেখবো, আমি রুস্মিতার সাথে আলাপ করে আমি একটা আচ্ছা, আমরা রবিবার দিন আমরা ভাইভাটা নিতে চাই, রবিবার দিন সন্ধ্যায়। স্যার আমাদের তো 2টা সিটি, একটা হচ্ছে সিটি 2 আর সিটি 1, দুটার ডেটই দিয়েছেন, 15 তারিখ হচ্ছে সিটি 2। আগে সিটি 1টা শেষ করি, তারপরে সিটি 2টা আলোচনা করি আমরা। হ্যাঁ জি স্যার, ঠিক আছে। সিটি 1 এর ভাইভাটা আমি রবিবারে নিতে চাই, সন্ধ্যায় অথবা দুপুরে, কোন সময় তোমাদের সুবিধা হবে? স্যার আমাদের কি টাইম ভাগ করে দিবেন রোল ওয়াইজ? হ্যাঁ, সবার প্রত্যেকের ধরো 5 থেকে 10 মিনিট, এর বেশি না। আমি প্রত্যেকের জন্য প্রত্যেকের রোল নাম্বারটা তুমি আমাকে দিয়ে দিবা, আমি ওই রোল নাম্বারের পাশের সময়টা বলে দিব, সে 3টা 10, 3টা 20, 3টা 30, 3টা 40, তুমি শুধু ওই সময় আসবা, ইউ ডোন্ট রিকোয়ার টু কাম দ্য আদার টাইম। ওকে স্যার। তুমি শুধু দুপুরে হলেই ভালো হয় স্যার। তুমি বিকেল দিকে হলে ভালো হয়। তুমি প্রত্যেকেই শুধু 10 মিনিট ব্যয় করবা, নট মোর দেন 10 মিনিটস, আই এম টেলিং ইউ। হ্যাঁ, তোমার সময়টার প্রতি আমার যথেষ্ট সমবেদনা আছে, যথেষ্ট কেয়ার আছে। তাহলে রবিবার দিন সন্ধ্যায় নেই আমরা
স্যার দুপুরে হইলে ভালো হয় স্যার। সন্ধ্যায় স্যার দুপুর থেকে স্যার বিকালের মধ্যে নেওয়া যায় স্যার? হ্যাঁ নেওয়া যায়, তাহলে দুপুরে নেই জি স্যার। তাহলে জি স্যার। জি স্যার। আমরা তাহলে 2টা থেকে নেই। জি স্যার। জি স্যার। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। রুস্মিতা আমাকে একটু সব ছাত্রের রোল নাম্বার গুলি কাইন্ডলি পাঠিয়ে দিও। হ্যাঁ স্যার আমার আমি কাছে- স্যার আগামীকালকে পাঠাই। তো সবার রোল নাম্বারটা আমার কাছে নাই, যারা স্যার ক্লাস আচ্ছা আমার কাছে আছে, আমার কাছে আছে, হ্যাঁ আমার কাছে আছে। স্যার, কেউ যদি মিস, আমি কারোর রোল নাম্বার যদি মিস করি কাইন্ডলি আমাকে SMS করে অথবা ইমেলে জানাতে হবে। হ্যাঁ আমার কাছে আছে, আমি সবার রোল নাম্বারের এগেইনস্টে সময় দিয়ে দিব। একটা এক্সেল ফাইল আমি আপলোড করে দিব, ওর ভিতরে সময় থাকবে। ঠিক আছে, ওকে, জি স্যার। আসসালামু আলাইকুম। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।